বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নাম শুনলেই অধিকাংশ মানুষ তাকে দলিতদের নেতা বা রিজার্ভেশনের জনক এই সব কুরুচিকর মন্তব্য করে থাকেন। কিন্তু আপনারা কি জানেন, একটা সময় ভারতের অর্থনীতি প্রায় ভেঙে পড়েছিল। ভারতীয় মুদ্রার দাম বিশ্ববাজারে কমে গিয়েছিল এবং এর ফলে ব্রিটিশরা সহজ সরল ভারতীয়দের ক্রমাগত ঠকিয়ে চলেছিল। ব্রিটিশদের এই চৌর্যবৃত্তি ব্রিটিশদেরই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই বাবা সাহেব একটা বই লেখেন, যে বইয়ের উপর ভিত্তি করেই পরবর্তীতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সমস্ত কাজকর্ম চালাতে শুরু করে এবং বর্তমানেও চালায়। সময়টা ঊনবিংশ শতকের শেষ এবং বিংশ শতকের শুরুর দিকের। তৎকালীন সময়ে হঠাৎ করেই ভারতীয় টাকার দাম আন্তর্জাতিক বাজারে নামতে শুরু করে। এর প্রধান কারণ হলো তৎকালীন সময়ে ভারতীয় মুদ্রা রূপার উপর নির্ভরশীল ছিল এবং রূপোর দাম আন্তর্জাতিক বাজারে কমে যাচ্ছিল। ফলে ভারতীয় মুদ্রার মান দুর্বল হয়ে পড়েছিল। আর এই মুদ্রার মান দুর্বল হয়ে পড়ার জন্য ব্যবসা, বেতন, জিনিসপত্র আমদানি রপ্তানি সব কিছুতেই সমস্যা হচ্ছিল। আর এই সুযোগের অপব্যবহার করেই সহজ সরল ভারতীয়দের ঠকিয়ে চলেছিল ইংরেজরা। আগেই বলেছি, ভারতীয় টাকা নির্ভরশীল ছিল রূপোর উপর এবং বিশ্ববাজারে রূপা বা সিলভারের দাম কমে যাওয়ায় ভারতীয় টাকার দামও কমে গেল। অন্যদিকে ব্রিটিশ মুদ্রা বা পাউন্ড নির্ভরশীল ছিল সোনার উপর, যা ছিল রূপার থেকে অনেক বেশি স্থিতিশীল এবং শক্তিশালী মুদ্রা। ফলে ভারতীয় দুর্বল মুদ্রা টাকা কোনোভাবেই ব্রিটিশ মুদ্রা পাউন্ডের সমকক্ষ হতে পারছিল না। যেহেতু ব্রিটিশ মুদ্রার তুলনায় ভারতীয় মুদ্রা দুর্বল, তাই এক পাউন্ডে বেশি টাকা লাগতো। ঠিক যেমন এখন $1 সমান 93 বা 94 টাকা। এর ফলে ভারত ব্রিটেনকে বরাবর বেশি টাকা দিত। আর যেহেতু ভারতীয় টাকার থেকে পাউন্ড বেশি স্থিতিশীল ছিল, তাই ব্রিটিশ সরকার নিজের ইচ্ছামতো বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট স্থির করত। ব্রিটিশরা খুব কম দামে ভারতীয়দের কাছ থেকে জিনিসপত্র কিনত এবং সেই জিনিসপত্র তারা চড়া দামে বিক্রি করত বিদেশে। ফলে ব্রিটিশ সরকার সবসময় লাভবান থাকত এবং ক্ষতিগ্রস্ত হতো ভারতীয় কৃষক, শ্রমিক এবং ছোট ব্যবসায়ীরা। তৎকালীন সময় ব্রিটিশরা প্রতি বছর ভারত থেকে টাকা নিত, যাকে বলা হতো হোম চার্জেস। বর্তমানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অফিসারদের যেরকম বেতন বা অবসরের পর পেনশন দেওয়া হয়, তৎকালীন সময় হোম চার্জেসের নামে এই রকম বেতন বা পেনশন নিতেন ব্রিটিশ অফিসাররা। এখন গোল বাঁধল অন্য জায়গায়। এই হোম চার্জেসের নামে যে পারিশ্রমিক ব্রিটিশরা নিতেন, সেটা তারা নিতেন পাউন্ডে, কিন্তু ভারতে যে ইনকাম হতো সেটা হতো ভারতীয় টাকা বা রুপিতে। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে সুবিধা হবে। ধরুন ভারতে বছরে 100 টাকা উপার্জন হলো এবং তার 30% অর্থাৎ 30 টাকা হোম চার্জেসের নামে ব্রিটিশ অফিসারদের দিতে হবে। কিন্তু এই 30 টাকাটা দিতে হবে 30 পাউন্ডের হিসাবে। এর ফলে ব্রিটিশরা নিজেদের প্রাপ্যের থেকেও অনেক বেশি টাকা হোম চার্জেসের নামে ভারতীয়দের কাছ থেকে আদায় করত। দেশের পরিস্থিতি যখন এই রকম খারাপ, দেশের মানুষ বেশি পরিশ্রম করেও যখন লাভের মুখ দেখতে পাচ্ছে না, ঠিক সেই সময়ই চিত্রনাট্যে আবির্ভাব ঘটে বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের। বাবা সাহেব আম্বেদকর যে শুধুমাত্র একজন সমাজ সংস্কারক ছিলেন তা না, তিনি ছিলেন একজন উচ্চশিক্ষিত অর্থনীতিবিদও। তিনি লক্ষ্য করলেন ভারতের মুদ্রা সমস্যাটা খুব গভীর, কিন্তু সঠিকভাবে কেউ বিশ্লেষণ করছে না বা বলা ভালো করতে পারছে না। এরপরই তিনি ব্রিটিশ আমলের অর্থনৈতিক নীতি বিশ্লেষণ করেন, বিভিন্ন দেশের মুদ্রা ব্যবস্থা তুলে ধরেন, বিশেষ করে গোল্ড স্ট্যান্ডার্ড বনাম সিলভার স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করেন। তার লক্ষ্য ছিল খুব পরিষ্কার, কেন ভারতীয় টাকার দাম পড়ে যাচ্ছে সেটা সকলকে বোঝানো, ব্রিটিশ সরকারের ভুল নীতি সকলের সামনে তুলে ধরা এবং সবশেষে এই অসুবিধার একটা স্থায়ী সমাধান প্রস্তাব করা। অনেক পড়াশোনা এবং গবেষণার পরে শেষে 1923 সালে প্রকাশিত হয় বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের বই দ্য প্রবলেম অফ দ্য রুপি। এই বইতে তিনি বলেছিলেন, শুধুমাত্র রূপোর উপর দেশের মুদ্রা নির্ভরশীল হওয়া ভুল হবে। এছাড়া কারেন্সি কন্ট্রোল বা মুদ্রা নিয়ন্ত্রণ করার জন্য আলাদা প্রতিষ্ঠান থাকা খুবই প্রয়োজন। পরবর্তীতে বাবা সাহেবের এই বইয়ের উপর নির্ভর করেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয় এবং ভারতবর্ষ ধীরে ধীরে একটা স্থিতিশীল মুদ্রা ব্যবস্থা তৈরি করে। তাই এরপর যদি কোনো চায়ের আড্ডা, অফিস কলিগদের ডিবেট বা সোশ্যাল মিডিয়াতে
বাবা সাহেবকে এসসি এসটিদের নেতা বা সংরক্ষণের জনক বলতে শোনেন, তবে তাদের বলবেন বাবা সাহেব শুধুমাত্র এসসি এসটিদের নেতা বা সংরক্ষণের জনক ছিলেন না, বরং তিনি এমন এক বই লিখেছিলেন যা শুধু অর্থনীতি না, পুরো দেশের ভবিষ্যৎ বদলে দিয়েছিল।